এই যারা অনলাইনে আছে একটু চেক করো তো সব ওকে আছে কিনা। যারা অনলাইনে আছে একটু চেক করে বলো সব ওকে আছে কিনা, তাহলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দেখো যে সাউন্ড ঠিকঠাক আসতেছে না, আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা কোনো সমস্যা আছে। আশা করি সমস্যা নাই। একজন বলছে ওকে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। তো লাস্টের দিন পর্যন্ত আমরা কি পড়েছি? আমরা পরমাণু মডেলের একদম প্রথম স্টেপটা বা প্রথম ধাপটা দেখেছি। বোরের পরমাণু মডেল দেখেছি, রাদারফোর্ডের পরমাণু মডেল দেখেছি, রাদারফোর্ড থেকে কেন বোরে আসতে হলো সেটা বুঝেছি, এবং কিছু ক্যালকুলেশন দেখেছি। তো অত ম্যাথ নাই এই চ্যাপ্টারে, মানে শুরুর দিকে আপাতত। তো টুকটাক কিছু ম্যাথ আছে, এগুলো করে ফেলি। হ্যাঁ, যে একটা ম্যাথ এক্সট্রা আছে, যেরকম প্রথম যে ম্যাথ আমরা করবো খুব সোজা সোজা ম্যাথ। একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল। তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল। এর অনেক কিছু চাইলে আমরা বের করতে পারি। প্রথমে আমরা বের করতে পারি এর কৌণিক ভরবেগ কত। এর কৌণিক ভরবেগ আমরা চাইলে বের করতে পারি। একটু এটা তারা একটু কৌণিক ভরবেগ কিভাবে বের করব? কৌণিক ভরবেগ বের করা অনেক ইজি। সেটা হচ্ছে L = আমরা জানি NH/2π। তাহলে এক নম্বরের সলভ হচ্ছে L = NH/2π। ঠিক আছে, NH/2π। এখানে n এর ভ্যালু কত বলা আছে? তৃতীয় কক্ষপথ। তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3h/2π। তাহলে 3 * h এর ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻34, আর নিচে হচ্ছে 2π। তো এটা ক্যালকুলেটরে বসাই দিলেই आंसर। ক্যালকুলেটর কই? এখানে একটা এক্সট্রা লাইট ইউজ করছে। তো ছায়া যদি খারাপ লাগে তাহলে আমাকে বলো, তাহলে আমি এই লাইটটা অফ করে দেব। হ্যাঁ, সামনে একটা এক্সট্রা লাইট ইউজ করা হচ্ছে জাস্ট। ছায়া খারাপ লাগলে আমাকে বলো, অফ করে দেব লাইট। NH, আচ্ছা আমি কি করছি, নিচে 2π দ্বারা তুলে এই করে ফেলছি। 1 নিচে হচ্ছে 2, 3.163 × 10⁻34। কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ যে জিনিসটা L = mv/ও লেখা যায়। তো এটার একক কিন্তু এইভাবে তোমার সবসময় মনে নাও থাকতে পারে, এমনি বের করবা। m হচ্ছে কেজি, v হচ্ছে মিটার পার সেকেন্ড, আর r হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, একক নিয়ে প্যারার কিছু নাই, নরমাল সূত্র অনুযায়ী একক বের করা যাবে। আচ্ছা, এরপরে চাইলে আমরা এটা বের করতে পারি যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। তৃতীয় কক্ষপথটা যে কক্ষপথে সে ঘুরতেছে সেটার ব্যাসার্ধটা কত। তো আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এগুলো বের করা যায়, কারণ আমরা হাইড্রোজেন নিয়েই কিন্তু হিসাবটা করছিলাম সেদিন। হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে r3 n² r0। n এর ভ্যালু হচ্ছে 3, r0 এর ভ্যালু হচ্ছে 0.92 অ্যাংস্ট্রম 10⁻10। তাহলে কত আসে? 3² × 0.92 অ্যাংস্ট্রম। তাহলে এটা আসছে 8.28 × 10⁻10 মিটার। এটা হচ্ছে কি বললাম? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এবার আমরা বের করব হচ্ছে কক্ষপথটিতে ইলেকট্রনটির রৈখিক বেগ কত। ইলেকট্রনটির রৈখিক বেগটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখি রৈখিক বেগটা কিভাবে বের করা যায়। রৈখিক বেগটা বের করার ওয়েটা হচ্ছে আমরা যেটা জানি L = mv/r। দেখো এখানে কি কি সুবিধা আছে। আমরা কি বের করব? রৈখিক বেগ বা ভিটা বের করব। আসলে এখানে দেখো আমরা কি কি জানি। আমরা অলরেডি r এর ভ্যালুটা জানি, m এর ভ্যালু, ইলেকট্রনের m এর ভ্যালু কিন্তু আমরা জানি, আর l এর ভ্যালু কিন্তু আমরা এই যে প্রথমটা থেকে বের করেছি এইভাবে। তাহলে সেম ভাবে সব বসাই দেই। 3.163 × 10⁻34 ইকুয়াল টু m এর ভ্যালু হচ্ছে 9.11 × 10⁻31 কেজিতে। v এর ভ্যালুটা আমরা বের করব, r এর ভ্যালুটা হচ্ছে এটা 8.28 × 10⁻10। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে। অনেক ইজিলি লেখা যাচ্ছে যে
3.163 into 10 to the power minus 34 equal to MBR 9.11 10 to the power minus 31 V এর ভ্যালু বের করব আর এর ভ্যালু হচ্ছে 8.28 into 10 to the power minus 10 সলভে দিব এটার ভ্যালুটা আসছে হচ্ছে এত বেশি আসলো আচ্ছা আসুক সমস্যা নেই যা আসবে সেটাই মেনে নিতে হবে সবকিছু কারণ আমরা ভুল কিছু করি নাই 4.19 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড ইলেকট্রনের বেগ বেশি হতেই পারে সমস্যা নেই আচ্ছা তাহলে এরপরে আমরা চাইলে কি বের করতে পারি আমরা চাইলে এটার গতিশক্তিটা বের করতে পারি ইলেকট্রনের গতিশক্তি তাহলে 4 নাম্বার বের করব হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি E equal to half m v square নরমাল তাহলে half 9.11 into 10 to the power minus 31 into v v এর ভ্যালু হচ্ছে এটা 4.19 into 10 to the power 5 স্কয়ার 0.5 9.11 into 10 to the power minus 31 4.19 into 10 to the power 5 স্কয়ার 7.99 into 10 to the power minus 20 তার মানে 8 into 10 to the power minus 20 জুল এটা আসছে জুলে এটাকে চাইলে আমরা ইয়েতে কনভার্ট করতে পারি ইলেকট্রন ভোল্টে 1.61 into 10 to the power minus 19 দিয়ে ভাগ করব এগুলো তো আমরা জানি অলরেডি আমরা আগের চ্যাপ্টারে অনেক এগুলা করছি আচ্ছা তো এগুলা হচ্ছে 0.5 জুল 0.5 ইলেকট্রন ভোল্ট সরি 0.5 ইলেকট্রন ভোল্ট আচ্ছা এখন ইলেকট্রনের গতিশক্তি এটা এখন যদি আমরা বলি যে ইলেকট্রনের মোট শক্তি কত মোট শক্তি এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট মনে আছে এগুলা যে কতদিন আমরা এটা পড়ছিলাম মোট শক্তি ইলেকট্রনের মোট শক্তি n তম কক্ষপথে হচ্ছে এইটা তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি minus 13.6 divided by 3 square electron volt তাহলে 13.6 by 3 square sorry 9 তাহলে এটা হচ্ছে minus 1.51 ইলেকট্রন ভোল্ট এখন আমরা বের করব হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি তো দেখো স্থিতিশক্তি মানে হচ্ছে কিভাবে বের করা যায় আমরা যেটা জানি স্থিতিশক্তি যদি বের করতে চাই EP প্লাস EK ইকুয়াল টু হবে E টোটাল স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল হবে হচ্ছে টোটাল এনার্জি ঠিক আছে তাহলে গতিশক্তি হচ্ছে আমাদের 0.5 তাহলে EP এর ভ্যালুটা বের করব EK এর ভ্যালু হচ্ছে 0.5 আর এটা হচ্ছে -1.51 স্থিতিশক্তিটা মাইনাস হবে দেখি কত আসে এটা আসে হচ্ছে -1.51 -0.5 তার মানে -2.01 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে এই তো ভালো আছি হ্যাঁ ফিজিক্স ছাড়া ম্যাথ কনসেপ্ট ম্যাথ কেমিস্ট্রির জন্য এভাবে সলভ করতাম মানে আমরা অ্যাকচুয়ালি লাকি ছিলাম আমি রাজশাহীতে ছিলাম তো রাজশাহীতে ছিলাম যখন তখন তোমার আমরা যেখানে পড়তাম অ্যাকচুয়ালি যাদের কাছে পড়তাম তারা আগে থেকে এগুলা আমাদের সলভ করাই ফেলতেন মানে প্রতিদিন আমাদের কাজে থাকতে এগুলো মানে সব রকমের ম্যাথ সলভ করে আসে না হলে দেখা যেত পরের ক্লাসে বোঝার প্রবলেম হতো তো এটা রেগুলার মানে প্রথম থেকে অভ্যাস হয়ে গেছিল এইভাবে আমরা করছি ঠিক আছে তো ফিজিক্স অ্যাকচুয়ালি মানে এত ডিটেইলস আমি নিজের সময় এত ডিটেইলসে পড়া হয় নাই পরে যেটা দেখলাম যে এটাও ডিটেইলসে পড়া সম্ভব অ্যাকচুয়ালি ডিটেইলসে পড়ে একটা ভালো হয় আগে থেকে পরে আর প্যারাটা হয় না আচ্ছা তো এটা গেল হচ্ছে গত দিনের মানে আমরা যা যা পড়ছি তার একটা ম্যাথ এখন আমরা নতুন জিনিস পড়ব তো নতুন জিনিসগুলোর মধ্যে আমি এটাকে অ্যাকচুয়ালি চারটা পার্টিশন করতেছি এই ক্লাসটাকে মানে এই চ্যাপ্টারটাকে তো আজকের পার্টিশনটা একটু ছোট আছে তুলনামূলক একটু ছোট আজকের পার্টিশন কারণ পরের পার্টিশনটা হচ্ছে একটা বড় পার্টিশন তেজস্ক্রিয়তা ওটা পড়তে গেলে হিউজ আলাদাভাবে পড়তে হবে আচ্ছা তো এখন আমরা দেখব যে আমরা কি দেখছি অলরেডি আমরা দেখছি যে একটা ইলেকট্রনের মানে নিউক্লিয়াসের আশেপাশে একটা ইলেকট্রন কিভাবে থাকে
সেটা দেখছি। তো আজকে আমরা দেখবো যে একটা নিউক্লিয়াসে কি ঘটে এবং নিউক্লিয়াসের জিনিসপাতিকে হাবিজাবি কিভাবে লেখা যায়। ঠিক আছে, তো এগুলার বেসিক তোমাদের একদম 8, 9, 10 থেকেই আছে টুকটাক। তো কিছু কিছু জায়গায় হয়তো গ্যাপ থাকতে পারে, পুরোটা দেখলে সব গ্যাপ একদম ফিল আপ হয়ে যাওয়ার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা তো একটা পরমাণুর ভিতরে তুমি একটা পরমাণু মডেল যদি চিন্তা করো, তাহলে পরমাণুর ভিতরে কি থাকে? পরমাণুর ভিতরে থাকবে হচ্ছে, মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং আচ্ছা নিউক্লিয়াসটা এইভাবে লিখি, নিউক্লিয়াস এবং তার আশেপাশে অনুমোদিত কক্ষপথে, কক্ষপথ বলতে শক্তি স্তর বলা উচিত, কতদিন বলেছিলাম আমি এটা হচ্ছে ইলেকট্রন থাকে, তাই তো? এখন অনুমোদিত কক্ষপথ অনেকগুলাই আছে, ইলেকট্রন এক সংখ্যায় একটাও থাকতে পারে, সংখ্যায় অনেকগুলো থাকতে পারে, ভিন্ন ভিন্ন কক্ষপথে বা ভিন্ন ভিন্ন শক্তি স্তরে তাদের থাকতে হবে। আচ্ছা, তো বলতে আমরা ইলেকট্রন নিয়ে পড়ছি, ইলেকট্রনের হাবিজাবি কি রকম, কি বৈশিষ্ট্য পাওয়া যায়, গতিশক্তি কত, স্থিতিশক্তি কত, ভরবেগ কত, বেগ কত, হাবিজাবি অনেক কিছু নিয়ে পড়ছি। আজকে আমরা দেখবো হচ্ছে এখানে নিউক্লিয়াসে কি হচ্ছে। তো দেখো নিউক্লিয়াসের ভিতরে আমরা যেটা জানি, এটা 8, 9, 10 থেকেই সবাই জানে মোটামুটি, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউট্রন থাকে এবং থাকে হচ্ছে প্রোটন। তার মানে নিউক্লিয়াসের মোট ভর হচ্ছে নিউট্রনের ভর প্লাস প্রোটনের ভর। তাহলে এইভাবে দিলাম, এই হচ্ছে কথা। মোট ভর, নিউক্লিয়াসের মোট ভর হচ্ছে মোটামুটি এটাই। আচ্ছা, এখানে কিছু তারতম্য হবে আসলে, পরে আমরা দেখবো সেটা, আলাদা হিসাব সেটা। আচ্ছা, এখানে দেখো যে নিউক্লিয়াসের মোট ভর আমরা এটা পাচ্ছি। এখন এক একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখো, এক একটা পরমাণুর ক্ষেত্রে, মনে করো আমরা হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, আবার যদি মনে করো জিঙ্কের কথা চিন্তা করি, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। সেখানে কি হয়, সেখানে নিউক্লিয়াসের ভিতরে এই যে যারা প্রোটন এবং নিউট্রন আছে, তাদের সংখ্যা চেঞ্জ হয়ে যায়, আমরা এটা জানি, আগে থেকে জানি। আচ্ছা, তো এই যে প্রোটন আর নিউট্রন, এই দুটাকে একসাথে বলা হয় কি, এই দুটাকে একসাথে নিউক্লিয়াসের ভিতরে যেহেতু থাকে, এই জন্য বলা হয় নিউক্লিয়ন বলা হয়। এখন হচ্ছে প্রোটনের সংখ্যাকে আমরা যদি জেড দ্বারা প্রকাশ করি, এবং নিউক্লিয়নের সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি। খেয়াল করো, প্রোটন হচ্ছে নিজে এই যে এটার সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতেছি, এবং নিউক্লিয়নের সংখ্যা, নিউক্লিয়ন বলতে প্রোটন আর নিউট্রন মিলে যে সংখ্যা, সেটাকে আমরা এ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে নিউট্রনের সংখ্যাটা হবে হচ্ছে z - a। এগুলা ছোট থেকেই জানো তোমরা, এটা তো সমস্যা হয় না। মানে আমাদের বুঝতে হবে যে নিউক্লিয়ন মানে কি বোঝাচ্ছে। নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের মধ্যে যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন তাহলে একটা জিনিস দেখো, খুব ছোট ছোট মানে একদম বেসিক জিনিস, যে আমরা তাহলে ঠিক আছে, যে ভালো কথা যে আপনি এটা প্রকাশ করতেছেন। এখন এটা তো আর তুমি মনে করো তোমাকে বলা হলো তুমি জিঙ্কের ক্ষেত্রে দেখাও হাবিজাবি কি জিনিস, কিংবা কপারের ক্ষেত্রে দেখাও, তুমি তো আর বারবার এগুলো আঁকাবা না, তাই না? তোমার তো আঁকানো তো মুশকিল, তোমাকে অবশ্যই সংকেতে আসতে হবে, যেন সেই সংকেতগুলো দেখে তুমি যেন ইউএস এর কাউকে বুঝাইতে পারো, রাশিয়ার কাউকে বুঝাইতে পারো যে আমি কি বোঝাতে চাচ্ছি। তার মানে ইন্টারন্যাশনালি একটা সংকেত লাগবে। তো ইন্টারন্যাশনাল সংকেতের নিয়মটা হচ্ছে যে পরমাণু নিয়ে আমরা কাজ করছি, যে মৌল নিয়ে কাজ করছি, তার প্রতীককে আমরা যদি এক্স ধরি, তাহলে আমরা জেডটা লিখবো হচ্ছে এখানে এবং এটা লিখবো হচ্ছে এখানে। জেডটা লিখবো এখানে, এটা লিখবো হচ্ছে এখানে। আবার অনেক অনেক জায়গায়, কিছু জায়গায় অথবা এভাবে লেখা হয়, অথবা দেখবা এভাবে লেখা আছে জেড এ। মানে দুইটা যখনই জিনিস থাকবে তখনই, অথবা অনেক জায়গায় দেখবা এইভাবে থাকতে পারে। দুইটা করে যখনই থাকবে তখনই বুঝে নিতে হবে নিচে যে আছে সে হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটনের সংখ্যা, এবং উপরে যে আছে সে এই পাশে থাকতে পারে, ওই পাশে থাকতে পারে, চেঞ্জ হইতে পারে, কিন্তু উপরে যে আছে সে হচ্ছে নিউক্লিয়নের সংখ্যা। মানে নিউক্লিয়নের সংখ্যাকে আমরা বাঙালিরা ভর সংখ্যাও বলি। নিউক্লিয়নের সংখ্যাকে ভর সংখ্যাও বলা হয়। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে এ মানে কিন্তু ভর সংখ্যা, এখন থেকে এ মানে হচ্ছে ভর সংখ্যা। আর হচ্ছে দেখো যে নিচে যে থাকবে সে হচ্ছে প্রোটন, এবং উপরে যে থাকবে সে হচ্ছে উপরে বামে ডানে যদি জাস্ট এইভাবে থাকে, দুইটা করে থাকে, তাহলে আমরা ধরে নিতে হবে সেটা হচ্ছে কি বোঝাইছে, সেটা বোঝাইছে হচ্ছে কার সংখ্যা, নিউটনের ভর সংখ্যা বোঝাইছে। আচ্ছা, এখন তাহলে আমরা যদি দেখো, আমরা যখন দুইটা প্রকাশ করছি, তাহলে এখানে আমরা প্রকাশ করছি হচ্ছে এ জেড দ্বারা। এখন যদি সামহাও আমাদের এমন প্রকাশ আনতে হয় যে এ জেড থাকতে হবে এবং নিউট্রনের সংখ্যা থাকতে হবে, বা এ মাইনাস জেড থাকতে হবে, তখন কিভাবে প্রকাশ করব?
প্রশ্ন হতেই পারে। দেখো এটাকে প্রকাশ করার অনেক পদ্ধতি আছে, দুইটা মিলে পদ্ধতি হচ্ছে এটা। অথবা আমরা যদি az আর a z হিসাব করি তাহলে এভাবে লিখতে হবে। আমাদের দুইটা কিন্তু এভাবে আটাইতে হবে, তারপরে ডান পাশে নিচে a z লেখা যেতে পারে। দেখো এখন তিনটা মিলে আসবে তখন আমাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? তিনটা মিলে আসলে এভাবে লিখতে হবে az a z। আচ্ছা, আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখো আমরা কিসের প্রকাশভঙ্গি করলাম, আমরা প্রকাশ করলাম জাস্ট এই মিডলের পার্টটাকে। এই যে ইলেকট্রন এটাকে কিন্তু আমরা প্রকাশ করি নাই। কিন্তু এমনও হইতে পারে, কথার কথা ধরো যে আমরা যদি হাইড্রোজেনের কথাই চিন্তা করি, যে ধরো যে হাইড্রোজেনে কি, হাইড্রোজেনের একটা নিউট্রন নাই, একটা প্রোটন, একটাই ভর সংখ্যা। এখন হাইড্রোজেন হচ্ছে এটা, নিউট্রন নাই। এখন যদি আমরা এক কাজ করি যে ঠিক আছে এখানে একটা ইলেকট্রন দিয়ে দিই হাইড্রোজেনকে, বললাম ঠিক আছে আপনার তো একটা ইলেকট্রন আছেই, আপনি আরেকটা ইলেকট্রন নিয়ে নেন। হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। আরেকটা ইলেকট্রন নিয়ে নেন, তখন যেটা হবে মাইনাস হয়ে যাবে, ইলেকট্রন বেশি। আবার যদি এরকম হয় যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে কিন্তু আমি একটা ইলেকট্রনই নিয়ে নিলাম, তাহলে যেটা হবে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, ইলেকট্রন যখন দিচ্ছি এবং নিচ্ছি, ইলেকট্রন যখন বর্জন করছে তখন যেটা হলো সেটা প্লাস বা একদম নিউট্রাল থেকে পজিটিভ চিহ্ন বিশিষ্ট হয়ে গেল। আবার ইলেকট্রন যখন আমি দিয়ে দিলাম তাকে, তখন যেটা হলো নিউট্রাল যদি থাকে তাহলে সে তড়িৎ ঋণাত্মক হয়ে গেল, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো হচ্ছে ওভারঅল আমার এই যে উপরের ডান পাশেরটা, যদি আমরা ইলেকট্রনের ইফেক্টটা, তাহলে আমরা লিখবো হচ্ছে az a z ইলেকট্রনের ইফেক্ট সহ, ইলেকট্রনের ইফেক্ট সহ যদি আটাইতে চাই, ইলেকট্রনের ইফেক্ট সহ যদি আটাইতে চাই তখন কি করতে হবে? তখন লিখতে হবে এভাবে z a z ইফেক্ট। খেয়াল করো এখানে একটা জিনিস একটু বলে নেই যে এইটা দেওয়াটা ইম্পর্টেন্ট না, মানে যে এই জিনিসটাতে দেওয়া লাগতেই হবে এরকম কিছু না, কারণ এখান থেকে সব বোঝা যাবে। তুমি যদি এটা নাও দাও তুমি কিন্তু সবাই এমনি বুঝতে পারবা, তাই না? দেখো তুমি এটা না দিলেও কিন্তু এমনি বুঝতে পারতেছো, এটা দেওয়া ইম্পর্টেন্ট না। কিন্তু যদি ইফেক্ট দেখা যায় যে ইলেকট্রন আমি ছেড়ে দিছি বা গ্রহণ করছি, তখনকার ইফেক্টটা উপরে ডান পাশে, এটা সারা বিশ্বের নিয়ম, উপরে ডান পাশে আমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো, এটা নিয়ে ঝামেলার কিছু থাকার কথা না, জাস্ট আমি একটু ব্রিফ করলাম যে কি কি হয়, আমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, জাস্ট এই কথাগুলো আমি একটু বললাম। আচ্ছা, এখন আমাদের আরো কিছু ছোটখাটো টপিক দেখতে হবে, যেরকম মনে করো যে ভালো যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে দেখলাম। এখন আমরা দেখবো যে এই যে নিউক্লিয়াসটা আছে এটার ব্যাসার্ধটা কিরকম, এই ব্যাসার্ধটা কিরকম নিউক্লিয়াসের। তাহলে খেয়াল করো এটা কিন্তু ভর সংখ্যা, যেটাকে আমরা নিউক্লিয়নের সংখ্যাও বলছি। এই যে ব্যাসার্ধটা, তাহলে খেয়াল করো এটাকে আমি ধরলাম হচ্ছে নিউক্লিয়াসের এই ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে r। তাহলে দেখা যায় এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে, এটা সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায় যে r সমানুপাতিক হচ্ছে a টু দি পাওয়ার 1/3। a কি ছিল? a হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। ভর সংখ্যা যত বেশি হবে r এর ভ্যালু কমবে না বাড়বে? কারণ এটা মানে কি? এটা মানে হচ্ছে r সমানুপাতিক এটা, তুমি a এর ভ্যালু বাড়াও r এর ভ্যালুটা বাড়বে। কিন্তু কিভাবে বাড়ে হচ্ছে ঘনমূল আকারে বাড়বে, ঠিক আছে? ঘনমূল আকারে বাড়তে হবে। আচ্ছা, তো এটা যে মনে করো যে এটাতে থিওরি দিয়ে পরে প্রমাণ করছে এরকম কিছু না, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে প্রত্যেকটা পদার্থকে রেখে তারা দেখছে যে এইরকম সম্পর্ক সবাই মেনে চলে, ঠিক আছে? তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে কি করব? একটা ধ্রুবক নিয়ে আসবো, এটা হচ্ছে r0, ছোট হাতের r0 ধরা হয়। এটার নামটা আমার খেয়াল নাই, এটার নামটা কি বই দেওয়া আছে? না, এটার নামটা বই দেওয়া নেই, লাগবে না। তাহলে এটার নামটা খেয়াল নাই আমার হুট করে। আচ্ছা, তো যাই হোক, এখন দেখো এই হচ্ছে অবস্থা। তাহলে r0 এর কি থাকবে? r0 এর কিন্তু ভ্যালু থাকবে, কিন্তু সমস্যাটা হচ্ছে r0 এর এই ভ্যালুটা সবার জন্য এক্স্যাক্টলি সেম না। তবে কিছু জিনিস আছে, মনে করো যে কথার কথা যে ধরো যে আমি একজন পার্সন এবং আমার কাছে সারাদিন শেষে যে টাকাটা থাকে
সেটা একটা রেঞ্জ আছে। ধরলাম যে আমার কাছে সারাদিন শেষে 10 থেকে 20 টাকা থাকে, ওইটা আমার রেঞ্জ। যে আমি অনেক দিন হিসাব করছি, দিন শেষে আমার কাছে 10 থেকে 20 টাকাই আছে। ওই রকম এই আর্নটের একটা রেঞ্জ আছে, এটা হচ্ছে 1.2 ফেমটোমিটার থেকে হতে 1.5 ফেমটোমিটার। এই ফেমটো আবার কি জিনিস দেখো, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। মাইক্রো হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ন্যানো 10 টু দি পাওয়ার -9, পিকো হচ্ছে 10 টু দি পাওয়ার -12, ফেমটো হচ্ছে 10 টু দি পাওয়ার -15। এগুলো মনে রাখা লাগবে কিন্তু। তাহলে 1.2 ফেমটোমিটার থেকে আর নটের ভ্যালু, তাহলে এটা যেটা হচ্ছে আর নট 1.2 ইনটু 10 টু দি পাওয়ার, দেখো ফেমটো কত -15, -15 হতে বেসটা লিখছি, এটা হচ্ছে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -15। দেখো এটা তার আবার ডিফারেন্স বুঝো না, রেঞ্জটাকে অনেক সময় এভাবে দেখা হয়, একটার থেকে আরেকটা, মানে আমাদের মানটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এটার অনেকগুলো মিনিং আছে। একটা মিনিং হচ্ছে যে ডিফারেন্স বের করা, আর একটা মিনিং হচ্ছে রেঞ্জটা আমরা নির্ধারণ করতে পারি বা বলে দিতে পারি সংকেতের মাধ্যমে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে তাহলে কোনটা ইউজ করব অঙ্কের সময়। তাহলে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নে চেক করতে হবে আর নটের ভ্যালু দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে খুবই ভালো, সেটাই লিখবো, দিয়ে দিলে তো হলোই। কিন্তু যদি না দেওয়া থাকে, ইফ নট গিভেন, যদি না দেওয়া থাকে, সবার জন্য মোটামুটি একটা গড় ধরে নেওয়া হয় সবগুলো মৌলের জন্য, যে ওভারঅল দেখা হয় যে তোমার একদম হাইড্রোজেন থেকে এই পর্যন্ত যত মৌল তৈরি হয়েছে সবার ক্ষেত্রে আর নটের ভ্যালু যদি তুমি মেজার করো, গড় তুমি যেটা পাবা সেটা হচ্ছে ওভারঅল গড়টা পাবা হচ্ছে 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -15। এখন বলতে পারো কেন এই দুইটা তো গড় করে তো এটা আসে না, গড় জিনিসটা বলতে এখন অন্য জিনিস বোঝাইছে। মনে করো যে কারো আসছে 1.2, বেশিরভাগই মনে করো 1.2 আসছে, কেউ কেউ আসছে মনে করো 1.45, কেউ কেউ 1.45। মানে এমন না যে খুব সুন্দর মতো একটার পর একটা এইভাবে আসছে, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম আসছে। গড়ে ওভারঅল যোগ করে ভাগ করে দেখা গেছে এটা আসছে হচ্ছে 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -5 মিটার বা 1.4 ফেমটোমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে চাইলে আমরা মনে করো যে বইয়ে একটা করা আছে ইউরেনিয়াম 238 দিয়ে, ইউরেনিয়াম 238 এ যদি তুমি করো তাহলে আমরা বের করব হচ্ছে U238, এটার নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আমি একটু পড়াই নিয়ে তারপর কমেন্টগুলো দেখছি যদি কোনো সমস্যা থাকে। হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আর নট a টু দি পাওয়ার 1/3। তাহলে আর নট এর ভ্যালুটা হচ্ছে 1 পয়েন্ট কিছু বলা নাই, তাহলে 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -15 মিটার ইনটু a এর ভ্যালু কত 238, 238 টু দি পাওয়ার 1/3 সামথিং মিটার। তাহলে এটা হচ্ছে অ্যানসার। তো এটার অ্যানসারটা আসলে হচ্ছে 8.67 ফেমটোমিটার। এটা করে নিও। আচ্ছা, তো এই হচ্ছে কথা যে আমরা চাইলে এখান থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা এইভাবে বের করতে পারি। দেখি কোনো কমেন্ট আছে। আচ্ছা, ওই পাশের লেখাটা একটু কেটে যাচ্ছে না, আর এইদিকে কত দূর লেখা যাচ্ছে, এইদিকে আরো দূর লেখা যাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে একটু এই সাইডে সরাই দিই, তাহলে বেটার হবে। বেটার দেখা যাবে। আচ্ছা, তো এখন তাহলে দেখো আমরা কি কি শিখলাম। আমরা কিছুই না, আমরা নিউক্লিয়াসের মানে কিভাবে সংকেত দিয়ে লিখতে হবে এটা দেখলাম, ব্যাসার্ধ দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। একজন প্রশ্ন করেছিল যে ফিজিক্সে কেমিস্ট্রি তোমার ইউজ করা যাবে কিনা সূত্র। অবশ্যই ইউজ করা যাবে, একই সূত্র, ঘুরে ফিরে একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না, তুমি একভাবে পড়লেই হয়েছে, তোমার রাইট অ্যান্সার আসলেই হয়েছে। ঠিক আছে, ওইটা কোনো ম্যাটার না তুমি ফিজিক্সের জ্ঞান ইউজ করতেছো কিংবা কেমিস্ট্রিক্যাল, মানে দুইটা মনে করো একই জিনিস দুইভাবে করা যায়। কেমিস্ট্রির বই দেখা যায় যে একভাবে করা আছে, ফিজিক্স বই দেখা যায় একভাবে করা আছে, কিন্তু অ্যান্সার কিন্তু সেম আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব বের করবো আমরা। নিউক্লিয়াসের ঘনত্ব, আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব বলতে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। আচ্ছা, এবার আমি ধরলাম দেখো আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে প্রোটন আছে এবং নিউট্রন আছে।
এটা ভিন্ন ভিন্ন সংখ্যায় আছে, কোনো কোনো নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন আছে, কিছু নিউট্রন আছে। নরমালি একই মানের হয়, কিছু কিছুতে একই মানের নাও হতে পারে, বিভিন্ন রকম কেস থাকে, এগুলো আমরা দেখব। তবে কিছু পরিমাণ প্রোটন আছে, কিছু পরিমাণ নিউট্রন আছে, সব মিলে কি হয়েছে, নিউক্লিয়াস ক্রিয়েট করেছে। আচ্ছা, তো এই যে প্রোটন এবং নিউট্রন, এদের গড় ভর কিন্তু সবার জন্য সেম না। প্রোটনের ভর আলাদা, নিউট্রনের ভর কিন্তু আলাদা। ওভারঅল তাহলে গড় ভর কিন্তু তোমার যেটা বলে যে সবার জন্য সেম না, মানে সবার জন্য এক্সাক্ট ভরটা সেম না। যেটা বলছি, সবার জন্য তুমি বলতে পারবা না যে প্রোটনের ভরও যা নিউট্রনের ভরও তাই, আলাদা আলাদা হয়। আচ্ছা, কিন্তু ওভারঅল ভর যখন আমরা বের করব এই পুরো নিউক্লিয়াসের, তখন ধরা হয় একটি নিউক্লিয়নের ভর, নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন কণা এবং নিউট্রন কণা মিলে সব হচ্ছে নিউক্লিয়ন। তাহলে যে কোনো একটি নিউক্লিয়নের ভর হচ্ছে তোমার ধরা হয় হচ্ছে m, এবং এটা হচ্ছে গড় ভর। আসলে গড় ভর লিখে দিই, তাহলে গড় ভর হচ্ছে m। খেয়াল করো, এইটা নিউক্লিয়নটা হইতে পারে, প্রোটনও হইতে পারে, নিউট্রনও হইতে পারে। গড় কেন বলা হলো, কারণ নিউট্রন এবং প্রোটন আলাদা জিনিস, ভর সেম না, তাও এই জন্য গড় বের করা হয়েছে এক একটা। এখানে দেখো নিউক্লিয়নের গড় ভর হচ্ছে m। কত সংখ্যক নিউক্লিয়ন আছে, নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে a সংখ্যক নিউক্লিয়ন আছে। তাহলে নিউক্লিয়াসের মোট ভর, নিউক্লিয়াসের মোট ভর হচ্ছে m × a। সহজ হিসাব, তাই না? একটা নিউক্লিয়নের ভর যদি হয় m, নিউক্লিয়ন সংখ্যা যদি হয় a, তাহলে মোট ভর কত হবে, m × a। তাহলে সেটা লিখে ফেলি, m × a। আচ্ছা, এবার হচ্ছে আয়তন। আয়তন বলতে আমি ধরি যে এটার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এটার আয়তন কত হবে, যেহেতু এটা কিন্তু তোমার বৃত্ত না, এটা কিন্তু গোলক, 3D স্পেসে কিন্তু এটা গোলক, নিউক্লিয়াস কিন্তু একটা গোলক ধরা হচ্ছে। তাহলে এটার আয়তনটা হবে হচ্ছে 4/3 পাই r3। নাইস, 4/3 পাই r3। r এর ভ্যালু হচ্ছে r0, a⁻⁴ তার উপরে q। ঠিক আছে, তাহলে দেখো এখন কত লেখা যাচ্ছে, a / 4/3 পাই r0³ a। তাহলে দেখো এখানে a কাটাকাটি যাচ্ছে, তাহলে যেটা থাকে m হচ্ছে একটা নিউক্লিয়নের গড় ভর ডিভাইড বাই 4/3 পাই r0³। r0 এর ভ্যালু আমরা জানি, r0 এর ভ্যালু হচ্ছে নরমালি কিছু না বললে 1.4 × 10⁻⁻15 মিটার। ঠিক আছে, তাহলে ওভারঅল এখান থেকে দেখো কিছু জিনিস কিন্তু আমরা বুঝতে পারি বা বলতে পারি যে দেখো এইখানে যে গড় ঘনত্বের যে ইকুয়েশনটা আসলো লাস্টে, এটা ঘনত্ব বলে, গড় ঘনত্ব বলে। গড় কেন হচ্ছে, কারণ গড় আমরা ভর ধরে নিচ্ছি তাই। আচ্ছা, যে ইকুয়েশনটা আসলো সেটাতে দেখো এখানে আমরা ভর সংখ্যার কি আছে, এখানে কি a আছে, a বলতে কিছু নাই, a কিন্তু কাটাকাটি চলে গেছে। তার মানে এখান থেকে একটা জিনিস বলা যায় যে ঠিক আছে, লিখতে পারবো আমরা যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। সোজা হিসাব, নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। কার উপর নির্ভরশীল? নির্ভরশীল হচ্ছে আর কিন্তু একটা কনস্ট্যান্ট, রাইট? আর কিন্তু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আর একটা কনস্ট্যান্ট, ভালো কথা। 4/3 পাই এরাও কনস্ট্যান্ট। m একটি নিউক্লিয়নের গড় ভর, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধরা হয় সবার জন্য, এবং এটা ধরা হয় এরকম 1.67 × 10⁻⁻27 কেজি। ঠিক আছে, গড় ভরটাকে এটাই ধরা হয়, প্রোটনের ভরটাকে গড় ভর ধরা হয় আসলে নিউক্লিয়নের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে দেখো এটা ওয়ার্ল্ড ওয়াইড ধরা হয়, এটা শুধু আমাদের না, সবারই। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে দেখো এখানে তোমার m এর এই ভ্যালুটা কনস্ট্যান্ট, 4/3 পাই কনস্ট্যান্ট, আর এর এই গড় ভ্যালুটাও কনস্ট্যান্ট। তাহলে ওভারঅল কি হচ্ছে, ওভারঅল এই ঘনত্বটা সবার জন্যই কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি যে সকল নিউক্লিয়াসের ঘনত্ব একই, তবে প্রায় একই লিখতে হবে। সকল নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় একই। প্রায় কথাটা কেন? কারণ হচ্ছে এক একজনের জন্য আর এর ভ্যালুটা ডিফারেন্ট, এটা তো আমরা গড় ধরছি। ঠিক আছে, এক একজনের জন্য আর এর ভ্যালুটা ডিফারেন্ট।
আচ্ছা, এখানে একের জনের জন্য এটা গড় ধরলেও কিন্তু তুমি কিন্তু খেয়াল করো যে এটা প্রোটন নিউটনের গড় যেগুলা পাচ্ছি সেটা, এখন প্রোটন নিউটন কিন্তু সবারগুলোতেই আছে, সবারটাতেই প্রোটন নিউটন আছে, এমন না যে ইউরেনিয়ামের প্রোটনটা বেশি ভারী তোমার হাইড্রোজেনের প্রোটনের চেয়ে, ওরকম কিছু না। প্রোটনের মোট সংখ্যা চেঞ্জ হচ্ছে কিন্তু প্রোটন নিউটন সবার ক্ষেত্রে একই জিনিসই, জাস্ট সংখ্যার উপর ডিপেন্ড করে হাইড্রোজেন ইউরেনিয়াম এগুলো আসতে আছে, ঠিক আছে? তাহলে এম এর যে মানটা এটা সবার জন্যই গড়টা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এই যে আর এর মানটা সবার জন্য কনস্ট্যান্ট না, এই জন্য এই যে প্রায় একই কথাটা লেখা আছে। তুমি যদি লেখো একই তাহলে ভুল, কারণ হচ্ছে প্রায় লিখতে হবে, বইয়ে দেখো প্রায় কথাটা লেখা আছে, ঠিক আছে? প্রায় একই কথা। আচ্ছা, দেখো যদি তুমি মানটা বসাই দাও, সব মান যদি বসাই দাও তাহলে দেখি ঘনত্বের মানটা কত আসে। সব তো আছে, তাহলে ঘনত্বের মানটা আমরা বের করি। m বাই 4/3 পাই r নট কিউব। m এর ভ্যালু হচ্ছে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -27 ডিভাইড বাই কেজি তে আছে কিন্তু, হ্যাঁ কেজি, আর 4/3 পাই 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -15 কিউব। এখানে নিচে আসছে হচ্ছে মিটার কিউব, তাহলে যেটা আসছে কেজি পার মিটার কিউবে আমরা পাবো, এটা আসবে হচ্ছে 1.45 ইনটু 10 টু দি পাওয়ার 7। ক্যালকুলেটর বসালে এটা আসবে কেজি পার, এটা হচ্ছে সকল নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় একই এবং এই মানটা হচ্ছে এটারই কাছাকাছি, সবার জন্য প্রায় একই, তার মানে কাছাকাছি এটাই হবে। হ্যাঁ, কোন শক্তি স্তরে শক্তি শূন্য হতে পারে, যে অ্যানসারটা কে দিয়েছে, ভালো অ্যানসার দিয়েছে কামরুল হাসান। হ্যাঁ অসিত, তোমার হচ্ছে এন এর ভ্যালু দেখো, তোমার যে শক্তি স্তরের যে গতদিন যা দেখেছিলাম প্রশ্নটা ভালো, যে শক্তি স্তর এই শক্তি কি রকম, এটা হচ্ছে ইএন, সেটা হচ্ছে -13.6/n²। এটা কি শূন্য হতে পারে কিনা, ঠিক আছে? তাহলে শূন্য হওয়ার জন্য এন এর ভ্যালু কি হতে হবে, এন এর ভ্যালু যদি এন যদি ইনফিনিটি হয় তাহলে ইএন এর ভ্যালু হবে শূন্য। সামথিং বা ইনফিনিটি মানেই শূন্য, শূন্যর পজিটিভ নেগেটিভ কিছু হয় না, ঠিক আছে? ইনফিনিটিতে অসীম সংখ্যক কক্ষপথে যদি কেউ কোনো একটা ইলেকট্রন যায় সেটার শক্তি হয়ে যাবে 0। আচ্ছা, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে পারমাণবিক ভরের একক। আজকের টপিকগুলো ছোট ছোট আসলে, কিন্তু পরের দিন টপিকটা আবার বড় আছে, তেজস্ক্রিয়তা যখন পড়াবো টপিকটা বড় এবং বুঝতে হবে, এটা ভালো মতো বুঝলে ওটা থেকে ম্যাথ বেশি আসে, তেজস্ক্রিয়তা থেকে ম্যাথ বেশি আসে। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে যেটা বললাম ভরের একক, পারমাণবিক ভরের একক। পারমাণবিক ভর বলতে পরমাণুর ভরের কথাই বোঝানো হয়, এবং এই এককটা নিয়ে ঝামেলা ছিল, মানে কোনটাকে আমরা একক ধরবো না ধরবো এটা নিয়ে ঝামেলা। তো পরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6টা, এটা আমরা সবাই জানি। কার্বনের প্রোটন সংখ্যা 6টা, কিন্তু এটার ভর সংখ্যা কয়েকটার হইতে পারে, যেরকম 12 একটা, 13 একটা, 14 একটা। তো প্রকৃতিতে বেশি পাওয়া যায় হচ্ছে এটা, আচ্ছা, তো এই যে পারমাণবিক ভর হিসাব করার সময় এটার কথা কেন আনলাম, কারণ এইটার ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক বলা হয়। পারমাণবিক ভর একক অ্যাটমিক মাস ইউনিট বা AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 1 AMU মানে হচ্ছে C এর ভরের 1/12 অংশ, এবং এটার মান হচ্ছে 1.669 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি, বা 1.6 সরাসরি এটা বলতে পারো 1.67 669 না 6609 অ্যাকচুয়ালি সম্ভবত, হ্যাঁ 05 দাঁড়াও এটা ঠিকঠাক লিখে দিই, ওই থেকে লিখে দিই 1.660539 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটাকে চাইলে তুমি 1.6 কি লিখতে পারো, সমস্যা 27 এক অ্যাটমিক তাহলে 1 AMU মানে হচ্ছে এইটা, তো মনে রাখতে হবে, অনেক জায়গায় কাছে রাখতে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটু মনে রাখবো কষ্ট করে। এটা সম্ভবত ক্যালকুলেটরে থাকার কথা, কিছু কিছু ক্যালকুলেটর নাও থাকতে পারে। আচ্ছা, তো এটা একটু সরাই। হ্যাঁ, এখন আমাদের এটা নিয়ে একটু কাজ করতে হবে এএমইউ নিয়ে, যে 1 এএমইউ তুল্য শক্তি কত, 1 এএমইউ। ঠিক আছে, 1 এএমইউ আমরা বুঝলাম অ্যাটমিক ম্যাস ইউনিট। এই অ্যাটমিক ম্যাস ইউনিট থেকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি, কারণ দেখো গত চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে ভরকে শক্তিতে কনভার্ট করা যায়। ঠিক আছে, তাহলে এই 1 এএমইউ কে যদি শক্তির সমতুল্য পরিমাণে কনভার্ট যদি করি, E ইকুয়াল টু হবে mc স্কয়ার। মনে আছে দেখলা গত চ্যাপ্টারে ছিল। m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে এটা। c স্কয়ার। ঠিক আছে, তো ওভারঅল তুমি যদি এটা করো, তুমি পাবা হচ্ছে করে ফেলে এগুলো আমরা ক্যালকুলেটর এখন নিজেরাই করে ফেলি। 3 × 10⁸ স্কয়ার বসাই দিই, করতে সমস্যা নেই। (1.494 × 10⁻10). আচ্ছা, কিন্তু এই জুলের পরিবর্তে অ্যাকচুয়ালি পরমাণুর ক্ষেত্রে জুলের পরিবর্তে সবসময় অ্যাটমিক ইলেকট্রন ভোল্টেজ বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তো ইলেকট্রন ভোল্টেজ যদি কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 1.61 × 10⁻19 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 927 × 10⁻6, 927.95। তো এটাকে এটার বইটা লিখে দিই, এখানে হয়তো আমাদের ক্যালকুলেশন একটু ঝামেলা হয়েছে। 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট এটার। তাহলে 1 এমিউর সমতুল্য শক্তি, এটা একটু মনে রাখতে পারো কারণ এটা অনেক জায়গায় কাজে দিবে। 1 এমিউ মানে হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা বলতে 10⁻6। ঠিক আছে, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আমারটা আসলে 928 আসছিল, সামহাও কোনো রিজনে হয়তো পরের মানগুলো আমি বাদ দিয়েছিলাম, তাই হ্যাঁ অনেকগুলো মান বাদ দিয়েছিলাম, এই জন্য এটা আসছিল। আচ্ছা, তো আমাদের ক্যালকুলেশন যেগুলা পরের ক্লাসগুলোতে হবে, ওইটার ক্যালকুলেশনের জন্য আমাদের এখন কিছু মান মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা তুমি চাইলে ক্যালকুলেটরও বের করতে পারো, আমি দেখা দিচ্ছি ক্যালকুলেটর কেমনে বের করে। যেরকম আমরা প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্রোটনের ভর mp লিখবো, আমরা নিউটনের ভরটাও বের করব। ইলেকট্রনের ভর কিন্তু আমরা জানি 9.11 × 10⁻31 কেজি, আগে থেকে ইউজ করছি। এই দুটো এখন নতুন ইউজ করবো এই চ্যাপ্টারে বেশি। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখাই দিই কেমনে বের করে। তো এইটা হচ্ছে আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে, তোমাদের অনেকের কাছে ইএসটা আছে। হ্যাঁ, ইএসটা আছে। ইএস এ দেখবা যে তোমার এই তোমার কভারের নিচে, এখানে কভারের নিচে কিছু নাই, ইএস এর কভারের নিচে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সম্ভবত, আমার যতটুকু খেয়াল পড়ে। আর এমএস এ এখানে ইনস্ট্রাকশন আছেই, ইনস্ট্রাকশন অনুযায়ী কনস্ট্যান্টের মানগুলো বের করা যায়। তো এটাতে কিভাবে বের করা যায় দেখাই দিই একটু। ধরো এখানে, হ্যাঁ আচ্ছা, তো আমরা বের করবো কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, নিউটনের ভরটা যদি বা প্রোটনের ভরটা যদি বের করি তাহলে শিফট কনস্ট্যান্টে যাব। দেখো কনস্ট্যান্ট আছে এখানে, মার্কারের কালি পড়ে এটা বোঝা যাচ্ছে না, কনস্ট্যান্ট আছে এখানে লেখা। তাহলে শিফট কনস্ট্যান্টে গেলে কনস্ট্যান্ট পাচ্ছি। এই যে আমরা যাব হচ্ছে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারে, সম্ভবত এটাতেই আছে। হ্যাঁ, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারে দেখো প্রথমে একটু ক্লিয়ার করি, ইচ্ছে না এত ফোকাস, এই তো বেশ। প্রথমে আছে হচ্ছে এমপি, প্রোটনের ভরটা আছে। তাহলে 1 লেখে যদি আমি 1 নম্বরে যেহেতু আছে 1 লেখে যদি চাপ দেই, এই দেখো 1.6726 × 10⁻27, তাহলে এটা আমরা লিখে নেব একটু পরে। এবং আরেকটা আছে হচ্ছে আমরা লিখবো যে কনস্ট্যান্ট অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারে যাব। এটা হচ্ছে দেখো এখানে আছে নিউট্রন, তাহলে আমরা দেখবো নিউট্রনেরটা। এই আমি কি দেখলাম, এটা নিউটন না, সরি, কনস্ট্যান্ট অ্যাটমিক নিউক্লিয়ারে নিউক্লিয়ন আছে 2 এ, সরি নিউক্লিয়ন আছে হচ্ছে 2 এ, এখানে আছে হচ্ছে 2 এ,
এত ফোকাস নিচ্ছে না, আচ্ছা যায়নি 2, তো এখানে পেয়ে যাবো 1.6749 ইন্টু 10⁻27। এভাবে চাইলে তোমরা নিজেদের ক্যালকুলেটারও চাইলে বের করতে পারো, এটা যে একদম মনে রাখা লাগবে এরকম কিছু না। তবে ভার্সিটি এক্সামে যদি কখনো এটা হুবহু জিজ্ঞেস করে কোনটা কি, তখন একটু মনে রাখাই লাগবে। তো যাই হোক, আপাতত তাহলে আমরা প্রোটনেরটা কত পেয়েছিলাম? প্রোটনেরটা পেয়েছিলাম হচ্ছে, আবার বের করি, আমার ভুলে গেছি আসলে, কনস্ট্যান্ট 1.6726 to 10⁻27 কেজি। আর নিউটনেরটা যেটা, আচ্ছা আবার বের করি আমি, এখানে হচ্ছে 1.6749 ইন্টু 10⁻27 কেজি। খেয়াল করো যে আমরা এখানে একটু আগে তোমার নিউক্লিয়নের ভরে কিন্তু 1.67 ইউজ করেছিলাম, দেখেছো যে এই দুটোর গড় করলে আসলে নিউক্লিয়নের ভর 1.67ই আসে, কাছাকাছি ভরেতে প্রোটন এবং নিউট্রনের ভরটা কাছাকাছি। তো এই হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে একটা প্রোটনের, দেখো এটা কিন্তু খেয়াল করে, একটা প্রোটনের ভর, এটা একটা নিউট্রনের ভর, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, ঠিক আছে? এটা একটা প্রোটনের ভর, একটা নিউট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে তোমার বিভিন্ন রকম জিনিস যেটা তোমরা অলরেডি কেমিস্ট্রিতে দেখছো আর আগে থেকে পড়ে আসতেছো, যেরকম হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আরেকটা জিনিস আছে আইসোমার। এই আইসো মানে হচ্ছে সেম, আইসো মানে হচ্ছে সেম, তার মানে এটাতে দেখো টোপ বলতে বোঝাইছে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে তোমার প্রত্যেকটা প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম, ঠিক আছে? এটা টোপ বলতে প্রোটন সংখ্যা বোঝায় অ্যাকচুয়ালি, এটা আমাদের ভাষা না, কিন্তু এটা তো বিদেশ সম্ভবত ল্যাটিন না হচ্ছে, ওখানে টোপ বলতে প্রোটন বোঝায়। তো আইসোটোপ মানে হচ্ছে সেম প্রোটন, সেম প্রোটন মানে প্রোটনের সংখ্যাটা সেম। তার মানে মনে করো যে কার্বন, এটা দেখো কোন একটা পরমাণু কি নাম হবে, কার্বন হবে, হাইড্রোজেন হবে, অক্সিজেন হবে, এটা শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে এই প্রোটন সংখ্যার উপরে, প্রোটনের উপর ডিপেন্ড করে সব সময়। নিউট্রন ইলেকট্রন যা আছে হোক সমস্যা নাই, ওগুলা বাদ, কিন্তু প্রোটনের উপরে ডিপেন্ড করবে হচ্ছে কোন একটা মানে মৌল কি হচ্ছে সেটা। হ্যাঁ, তাহলে এই দুটার প্রোটন সংখ্যা যেহেতু সেম, তার মানে এদের তো একই মৌল হইতে হবে। এই জন্য আইসোটোপে সবসময় একই মৌলই থাকে, আইসোটোপে সবসময় একই মৌলই থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আইসোটোপ। এবার হচ্ছে আইসোটোন। আইসোটোন, এই টোন মানে হচ্ছে প্রোটন, তাহলে সরি টোন মানে এখানে লিখে দিই, এটা হচ্ছে প্রোটন, নিউট্রন। টোন মানে হচ্ছে সেম নিউট্রন। নিউট্রন সংখ্যা বলতে, নিউট্রন সংখ্যা আমরা কেমনে বের করি? নিউট্রন সংখ্যা আমরা বের করি হচ্ছে এভাবে, মনে করো যে এটাতে প্রোটন হচ্ছে একটা, মোট ভর সংখ্যা একটা, তাহলে নিউট্রন হচ্ছে কত? 1 - 1 বা 0। ডিউটেরিয়াম, এটাতে যেটা হয় একটা প্রোটন দুইটা নিউট্রন, একটা প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে 2, তাহলে নিউট্রন হচ্ছে 2 - 1 বা 1। আচ্ছা, এটাতে ট্রিটিয়াম, এটাতে হচ্ছে 2। এভাবে আমরা বের করি। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে আইসোটোন হওয়ার জন্য নিউট্রন সেম হইতে হবে, নিউট্রন, এবং এটা কিন্তু আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে হয়, আসলে এটা হয় হচ্ছে আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে। যেরকম ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি দেখি 20-40, আবার পটাশিয়ামের ক্ষেত্রে 19-39। দেখো এটারও হচ্ছে 40 - 20 করলে 20, এটারও 39 - 19 করলে হচ্ছে 20, ঠিক আছে? এরা হচ্ছে পরস্পর আইসোটোন, নিউট্রন সংখ্যা সেম। আইসোবার, বার বলতে বোঝা যাচ্ছে ভর, বার বলতে বাংলাটা হচ্ছে ভর, তাহলে ভর সংখ্যা সেম, তাহলে এ সেম কি কার কার হইতে পারে? মনে করো যে এটা বইতে কোথাও বলতেছে, অ্যাকচুয়ালি আমি মনে করো যে 7-13 নাইট্রোজেন, এটা হইতে পারে। 6-13 মনে হয় একটা কার্বন আছে, হ্যাঁ 6-13 একটা কার্বন আছে,
একটু আগে আমি দেখাচ্ছিলাম 6 একটা কার্বন আছে। তাহলে এরা কিন্তু পরস্পর আইসোবার, কারণ হচ্ছে ভর সংখ্যাটা দুজনের সেম। এবার হচ্ছে আইসোমার, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তোমার উদাহরণ ওইভাবে নাই, কিন্তু আইসোমার কিন্তু তোমরা কেমিস্ট্রিতে পড়া হচ্ছে সমাণু হিসাবে, সমাণু। কিন্তু জৈব রসায়নের সমাণু আর এখানকার আইসোমার মানে জিনিসটা সেম হলো, নাম মানে তাৎপর্যটা ভিন্ন। এটা হচ্ছে যেটা বলা আছে সেটা হচ্ছে একই প্রজাতির দুটি নিউক্লিয়াস, একই প্রজাতির দুটি নিউক্লিয়াস একই প্রজাতির দুটি নিউক্লিয়াস যদি দুটি ভিন্ন শক্তি অবস্থায় থাকে, ভিন্ন শক্তি অবস্থায় থাকে, তবে কমপক্ষে একটি ক্ষণস্থায়ী হয়। তাহলে সেটা হচ্ছে আইসোমার। দেখো এটার উদাহরণ দিব, একই প্রজাতি, তার মানে একই জিনিস, আসলে একই জিনিসই হইতে হবে, দুইটা নিউক্লিয়াস থাকতে হবে এবং তারা যদি ভিন্ন ভিন্ন শক্তি অবস্থায় থাকে। যেরকম দেখো তোমরা যখন জৈব রসায়ন পড়ো তখন একটা জিনিস পড়ো, সেটা হচ্ছে এক্সাইটেড কার্বন, উত্তেজিত কার্বন। এটা কিন্তু কেমিস্ট্রি বইয়ে আছে। এবং নরমাল একটা কার্বন হচ্ছে এটা। এদের মধ্যে এরা একই প্রজাতির, দুইটা নিউক্লিয়াস, কার্বনের দুইটা নিউক্লিয়াস থাকবে এবং দুইটা ভিন্ন শক্তি অবস্থায়। এক্সাইটেডেরটার শক্তি কিন্তু বেশি, এটার শক্তি কম, কিন্তু এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা চিরস্থায়ী না, এটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। তাহলে একটা হচ্ছে ক্ষণস্থায়ী, যদি একটা কমপক্ষে একটা ক্ষণস্থায়ী থাকে তাহলে এরা দুজনকে মানে আমরা পরমাণুর ভাষায় এই তোমার ছোট নিউক্লিয়াসের ভাষায় বলবো এরা সমাণু। কিন্তু এটা কিন্তু মানে ওই জৈব রসায়নের সমাণু না, ঠিক আছে? জৈব রসায়নের সমাণু তো আলাদা, ওগুলো তো অনেক রকমের হয়। এটা বিভিন্ন রকম মৌলের ক্ষেত্রে বিভিন্ন রকম, মানে বিভিন্ন রকম যৌগের ক্ষেত্রে বিভিন্ন রকম সমাণু পাওয়া যায়, সিস প্লাস সাবিজাবে অনেক কিছু আছে, ওরকম কিছু না। আইসোমার বলতে তোমার এই অ্যাটমিক ক্ষেত্রে, অ্যাটমিক লেভেলে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসটা একটু ইম্পর্টেন্ট আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে। নেক্সট ক্লাসটা তেজস্ক্রিয়তা বুঝতে হবে খুব ভালো মতো, ওটার ম্যাথ আছে অনেক কিছু, শর্ট টেকনিক আছে ওগুলো দেখাই দিব যাতে ম্যাথগুলো একটু তাড়াতাড়ি হয়। তো ওভারঅল নেক্সট ক্লাসটা ম্যাথ আসবে অনেক এবং বুঝতে হবে অনেক কিছু, ঠিক আছে? নেক্সট ক্লাসটা একটু বড় হইতেও পারে, বলা যায় না, 1 ঘন্টার বেশি হইতে পারে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ?